Welcome to LA Online Education, the key of success. এখন আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ জিনিসটা কি না, আমরা আগে তাপের চ্যাপ্টার পড়েছি না, তাপ দিলে কোনো বস্তু আয়তনে প্রসারিত হয়, এটাই হচ্ছে তার তাপীয় প্রসারণ। যে কোনো বস্তুই তাপ দিলে আয়তনে বাড়ে। তাহলে এই যে বাড়াটা আমরা স্বাভাবিকভাবে কি করে বুঝবো? স্বাভাবিকভাবে কি করে বুঝবো যে এটা তাপ দিলে বাড়ছে? এর জন্য আমাদের কি করতে হবে না, যে কোনো একটা বস্তু, ধরো আমি একটা লোহার গোলক নিলাম, সেই গোলকটাকে আমি ফার্স্টে উত্তপ্ত করে নিই। উত্তপ্ত করার পর, এটা উত্তপ্ত করার আগে যে আংটা দিয়ে এই গোলকটা ঢুকে যেত, উত্তপ্ত করার পর যখন আমি সেই আংটার মধ্যে নিয়ে যাব, তখন দেখা যাবে সেটা আর বলছে না, বড় হয়ে গেছে। তাহলে দেখো, আগে এটা সেম ছিল, এটা দিয়ে গলে যাচ্ছিল, কিন্তু গরম যেই করলাম, গরম করার পর আর বলছে না। তার মানে কি, বেড়ে গেছে, আকারে বেড়ে গেছে। এই যে প্রসারণ, এই প্রসারণটা আরো ভাবে বোঝা যায়। একটা কাঁচের বোতলে, শক্ত কাঁচের বোতলে একটা যে ছিপি থাকে, টিনের ছিপি, সেই ছিপি অনেক সময় শক্ত হয়ে এঁটে যায়, খোলা যায় না, কিছুতেই খোলা যায় না। তখন এই ছিপিটাকে যদি আমি অল্প গরম করে নিই, তাহলে কিন্তু সহজেই সেই ছিপিটা খুলে যাবে, টিনের ছিপিটা সহজেই খুলে যাবে। তাহলে এটা কি হয়, একটা ধাতু, এটা বেড়ে যায়। তাহলে বেড়ে গেলেই সেটা আলগা হয়ে যায় এবং সহজেই খুলে নেওয়া যায়। তাহলে এই কাঁচের বোতলের ছিপি খোলা, বা এর ছাড়াও আমি একটা জিনিস তোমাদের বলি, যে দেখবে আগেকার দিনে যে গরুর গাড়ির চাকা ছিল, সেই গরুর গাড়ির চাকা কাঠ দিয়ে তৈরি করা, কাঠ দিয়ে গরুর গাড়ির চাকা তৈরি করা, এবং সেই চাকাগুলো যখন টুকরো টুকরো কতগুলো পিস দিয়ে কাঠের তৈরি করা হতো, সেই তৈরি করার পর কি হতো না, একটা লোহার বেড় দিয়ে এই সমস্ত জিনিসটাকে ধরে রাখা। এই লোহার বেড়টা গরুর গাড়ির চাকার থেকে সামান্য ছোট মাপে তৈরি করা হতো, সামান্য ছোট মাপে তৈরি করে সেটাকে বাইরে রেখে কি করা হতো না, চারিদিকে আগুন দিয়ে এটাকে গরম করা হতো। গরম করলেই এটা কি হবে, বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পর সেটাকে চিমটে করে চারিদিক দিয়ে ধরে এই চাকার মধ্যে নিয়ে এসে বসিয়ে তাকে জল ঢেলে ঠান্ডা করে দেওয়া। তাহলে সঙ্গে সঙ্গে সেটা কি হতো না, কামড়ে ধরে নিত গরুর গাড়ির চাকায়। তাহলে এইভাবে গরুর গাড়ির চাকায় নিয়ে পড়ানো বা বেড়টা দেওয়া। এই গরুর গাড়ির চাকার বেড় যে তাপ দিলে যে আয়তনে বাড়ে, এটা প্রকৃষ্ট উদাহরণ। দেখবে গরুর গাড়ির চাকাকে, গরুর গাড়িকে নিয়ে অনেক দূরে গেলে পরে মাঝে মাঝে গাড়িকে দাঁড় করিয়ে তার গরুর গাড়ির চাকায় জল ঢালা হয় পুকুর থেকে নিয়ে, যাতে চাকাটা ঠান্ডা হয় এবং ওটা বেড়ে না যায়। বেড়ে গেলে কি হতো, চলতে চলতে সেটা ছিটকে বেরিয়ে চলে যেত গরম। তাহলে সেইটা রোধ করার জন্য চাকায় জল ঢালা, জল ঢেলে তাকে ঠান্ডা করা হতো। তাহলে এইটা হচ্ছে তাপীয় প্রসারণ। আমরা এইভাবে বুঝতে পারি যে তাপ দিলে বস্তুর আয়তন বৃদ্ধি পায়। এই তাপ দিলে বস্তুর আয়তন বৃদ্ধি পায়, এটাকে আমরা ধরে নিয়ে একটা জিনিস তৈরি করেছি, সেটা হচ্ছে দ্বিধাতব পাত। এই দেখো, তাপ দিলে বস্তু আয়তনে বাড়ে, দৈর্ঘ্যে বাড়ে। এইটা যে কেবল সব কিন্তু সমান হয়ে বাড়ে না, কেউ বেশি বাড়ে, কেউ কম বাড়ে। এইবার আমরা একটা জিনিস করলাম কি না, দুটো ভিন্ন ধাতু, যেমন একটা লোহার পাত নিলাম আর একটা পিতলের পাত নিলাম, নিয়ে এই দুটোকে একসঙ্গে নিয়ে রিভেট করে দিলাম। তাহলে রিভেট করে দিয়ে আমি একটা হাতল লাগিয়ে দিলাম। এইবার করলাম কি, এই রিভেট ওলা পাতটা, রিভেট মানে দুটোকে একসঙ্গে নিয়ে আটকে দেওয়া হলো। এইবার এটাকে রিভেট করে আটকে, এইবার এটাকে যদি গরম করা হয়, তাহলে গরম করার পরে যে চিত্রটা আসবে সেটা হবে এইরকম, অর্থাৎ এই দুটো বেঁকে যাবে, পাতটা এরকম বেঁকে যাবে। কেন বেঁকে গেল না, লোহা যেভাবে বাড়বে
পিতল কিন্তু সেইভাবে, তামা কিন্তু, পিতল কিন্তু সেইভাবে না, পিতল আরো বেশি বাড়বে। তাহলে এইখানে একটা দুটো জিনিসকে আটকে দেওয়া হয়েছে, তাহলে একটা কম বাড়ছে একটা বেশি বাড়ছে, তাহলে সেটা বেন্ড হয়ে যাবে। বেন্ড হয়ে যেটা বেশি বাড়বে সেটা থাকবে বাইরের দিকে, যেটা কম বাড়বে সেটা থাকবে ভিতরের দিকে। ভেতরের দিকে থাকবে লোহা, লোহা অপেক্ষাকৃত কম বাড়বে, পিতলটা অপেক্ষাকৃত বেশি বাড়বে, থাকবে বাইরের দিকে। তাহলে এইভাবে পিতল লোহার চেয়ে বেশি সুপরিবাহী। যে যত বেশি সুপরিবাহী হবে তত বেশি তার বক্রতা দেখা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দ্বিধাতব পাত এটাকে বলি। এই দ্বিধাতব পাত অনেক রকম ভাবে তৈরি করা হয়, অনেক ছোট ছোট করে তৈরি করা হয়। এই দ্বিধাতব পাত দিয়ে আমরা কি কাজে লাগাবো, এরকম পাতগুলোকে বেঁকিয়ে আমরা আমাদের লাভ কি, আমরা কি কাজে লাগাবো না, এই পাতগুলোকে নিয়ে আমরা থার্মোস্ট্যাট তৈরি করি। এই থার্মোস্ট্যাট, দ্বিধাতব পাতে থার্মোস্ট্যাট কি করে না, বহু জিনিস, যেমন ধরো একটা ফায়ার অ্যালার্ম, ফায়ার অ্যালার্মে এটা কাজে লাগানো হয়। এই ফায়ার অ্যালার্ম জিনিসটা কি না, কোন জায়গায় বড় বড় অফিস আছে, বড় আদালত আছে, যেখানে 10 তলা 20 তলা 25 তলা বিল্ডিং, সেই বিল্ডিং এ এক উপরের তলার লোক জানেই না যে নিচে তলায় কি কাণ্ড ঘটছে, কোনো যোগাযোগই নেই। তাই এইখানে যদি কোন রকমের আগুন লেগে যায় কোনো কারণে, তাহলে এই প্লটটা যদি পুড়তে আরম্ভ করে, তাহলে এই উপরে যে লোকগুলো আছে তারা জানতেই পারবে না যে কি ঘটনা ঘটছে। সেই ক্ষেত্রে কি হয়, এই ফায়ার অ্যালার্ম বাজিয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। এখানে ফায়ার অ্যালার্ম বাজতে আরম্ভ করবে, আগুন লাগলেই সেই জায়গায় একটা তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লে সরু চুলের মতন পাত দেওয়া থাকে, দুটো ভিন্ন খুব সুপরিবাহী ধাতুর পাত দেওয়া থাকে। তারা হচ্ছে বেঁকে গিয়ে কি করে না, বর্তনীর সঙ্গে যুক্ত করে দেয়, একটা বর্তনীর সঙ্গে যুক্ত করে দেয়, তার সঙ্গে অ্যালার্ম লাগানো থাকে। সেই অ্যালার্মটা তখন সঙ্গে সঙ্গে বাজতে থাকে অটোমেটিক। সেই অ্যালার্ম বাজতে থাকলে আরম্ভ করলে সেই অ্যালার্ম সমস্ত বিল্ডিং এ বাজতে আরম্ভ করবে, সেখান থেকে সঙ্গে সঙ্গে বিল্ডিং খালি করে দেবে লোক, যে কোনো পথে বেরিয়ে চলে আসবে। তাহলে এই ফায়ার অ্যালার্মে অনেক গুরুত্ব আছে, এটা তৈরি করা এই দ্বিধাতব পাত দিয়ে, থার্মোস্ট্যাট দিয়ে। এবার আমি তোমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমাদের করতে হবে, প্রসারণ গুণাঙ্ক করতে হবে কিছু। প্রসারণ গুণাঙ্ক এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা কি, জিনিসটা কি না, একক দৈর্ঘ্যে কোন পদার্থের একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়, যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাপ দ্বিগুণ। একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধিতে যে প্রসারণ ঘটে সেটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জিনিসটা, ধরো আমি ম্যাথামেটিক্যালি যদি বুঝি, যা কোনো একটা পদার্থ আছে, কোনো একটা বস্তু আছে, তার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে, প্রাথমিক দৈর্ঘ্য L1, তাপ দেওয়ার পরে টেম্পারেচার, প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1। এবার হচ্ছে আমি উষ্ণতা বাড়ালাম, তখন শেষে যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য হচ্ছে L2, আর উষ্ণতা বৃদ্ধি পেয়ে হয় T2। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি করে বার করব। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি করে বার করব না, L2 মাইনাস L1, অর্থাৎ কতটা আমার দৈর্ঘ্য বেড়েছে, কতটুকুর মধ্যে বেড়েছে, এবং কতটা আমি উষ্ণতা বাড়িয়েছি। তাহলে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা আলফা দিয়ে সূচিত করি। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির ফলে যে
বৃদ্ধি পায়, দৈর্ঘ্য যে বৃদ্ধি পায় সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এইবার হচ্ছে এর একক কি হবে, একক কি হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক নিশ্চয়ই দৈর্ঘ্য দিয়ে হওয়া উচিত, কিন্তু না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হচ্ছে দেখো, আমরা এখান থেকে কি পাচ্ছি, এটা উপরে থাকছে দৈর্ঘ্যের একক, উপরে কি থাকছে দৈর্ঘ্যের একক, নিচে কি থাকছে দৈর্ঘ্যের একক, আর কি থাকছে উষ্ণতার একক, উষ্ণতার একক। মানে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক যদি আমি কেটে দিই তাহলে কি থাকছে 1 বাই উষ্ণতার একক, মানে হচ্ছে 1 বাই ডিগ্রি সি বা ডিগ্রি সি টু দি পাওয়ার -1। তাহলে এই হলো একক, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক আমরা কি কি লিখতে পারি, এর একক আমরা কি কি লিখতে পারি, ডিগ্রি সি টু দি পাওয়ার -1, ডিগ্রি এফ টু দি পাওয়ার -1 এন্ড কে টু দি পাওয়ার -1। এখানে ডিগ্রি লিখবে না। তাহলে এই তিনটেই হতে পারে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্য থাকে না কেন, কেন শুধুমাত্র উষ্ণতার একক উল্লেখ করা হয়, তার কারণ হচ্ছে এটা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে আমরা কি বুঝি, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ উষ্ণতার পরিবর্তনে একক, উষ্ণতার পরিবর্তনে দৈর্ঘ্যের যে একক বৃদ্ধি পায় সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের। এখানে দৈর্ঘ্যের উপরে থাকছে দৈর্ঘ্যের একক, নিচে থাকছে দৈর্ঘ্যের একক গুণিত উষ্ণতার একক। দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের একক কেটে গেল, থাকছে 1 বাই উষ্ণতার একক, অর্থাৎ উষ্ণতার একক টু দি পাওয়ার ইনভার্স হয়ে যাবে, তলা থেকে উপরে যখন উঠবে তখনই -1 হয়ে যাবে, তাহলে ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এই কারণে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে কোনো দৈর্ঘ্যের উল্লেখ থাকে না। এখন দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের পর হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এখন ব্যাপার হচ্ছে যে তাপ দিলে একটা বস্তু যে কেবল দৈর্ঘ্যে বাড়বে তা নয়, তার ক্ষেত্রফল বাড়বে, তার আয়তনটাও বাড়বে। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আমরা কি করে বার করি, একই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে যা ছিল ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক তাই একক ক্ষেত্রফলে, একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলের যে প্রসারণ হয় তাকেই বলা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা বিটা দিয়ে সূচিত করি, বিটা। এটা কি করব না, আমি যদি প্রাথমিক কোনো একটা জায়গার ক্ষেত্রফল যদি আমি S1 ধরি, প্রাথমিক ক্ষেত্রফল S1, প্রাথমিক ক্ষেত্রফল S1, চূড়ান্ত ক্ষেত্রফল হচ্ছে তাপ দেওয়ার পর, চূড়ান্ত ক্ষেত্রফল হচ্ছে S2। আচ্ছা, প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা T1, চূড়ান্ত উষ্ণতা কত দেবো T2। তাহলে বিটা সমান কি হবে, গুণাঙ্কটা কি হবে না S2 মাইনাস S1, S2 মাইনাস S1, S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, এটাকে বিটা দিয়ে সূচিত করা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাথমিক ক্ষেত্রফল হচ্ছে S1, T1 উষ্ণতা তখন ছিল T1, এবং চূড়ান্ত উষ্ণতা যখন T2 হলো তখন তার চূড়ান্ত আয়তন হয়ে ক্ষেত্রফল হয়ে গেল S2। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত, S2 মাইনাস S1। কত উষ্ণতার বৃদ্ধি পেয়েছে, T2 মাইনাস T1। একক উষ্ণতা, একক ক্ষেত্রফল কত ছিল, S1। তাহলে আমার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই S1। এর একক কি হবে, একই একক, একক এখানেও আমার ক্ষেত্রফল একক কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কেবলমাত্র উষ্ণতা। তাহলে 1 বাই উষ্ণতার একক হচ্ছে 1 বাই ডিগ্রি সি, অর্থাৎ ডিগ্রি সি টু দি পাওয়ার -1, ডিগ্রি এফ টু দি পাওয়ার -1 বা কে টু দি পাওয়ার -1। এটাই হবে এর একক। এরপরে আমি আসবো ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের পরে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক এই জিনিসটাও
একই ব্যাপার, একক আয়তনের উপর হবে, একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ উষ্ণতা বৃদ্ধি আয়তন বৃদ্ধি পাচ্ছে তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হচ্ছে। এই ক্ষেত্রে আমার প্রাথমিক আয়তন হবে, প্রথমে আয়তন আমি যদি V1 ধরি, চূড়ান্ত আয়তন আমি যদি V2 ধরি, তাহলে প্রাথমিক উষ্ণতা, যদি আমি T1 ধরি চূড়ান্ত উষ্ণতা, আমি যদি T2 ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে গামা দিয়ে সূচিত করব। তাহলে গামা সমান কি হবে না V2 মাইনাস V1 ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1। এই হচ্ছে আমার আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটা গামা দিয়ে সূচিত করলাম। তাহলে কি হচ্ছে না আয়তনের বৃদ্ধি কতটুকু বলতে V1 থেকে উষ্ণতার পরিবর্তন T2 মাইনাস T1। তাহলে এই ক্ষেত্রে আমার গামা সমান হচ্ছে এটা। এবার এই তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে, রিলেশন আছে। কি কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে। এই তিনটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? যদি এটা সম্পর্ক হচ্ছে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, তাহলে এই তিনটের মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা, আলফা সমান বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এই থেকে আমার ম্যাথামেটিক্যালি অনেক রকম ভাবে এটাকে প্রকাশ করতে পারি আমি। যেমন দেখো 3 দুগুণে 6 যদি লসাগু হয়, তাহলে আমি এটাকে 6 আলফা, 6 দিয়ে আমি সবাইকে গুণ করে দিই, তাহলে 6 আলফা ইকুয়াল টু 3 বিটা সমান সমান 2 গামা। এই রিলেশনটাও ঠিক। আমাকে যদি শূন্য স্থান দেয়, তাহলে এই মাঝখানে যদি না দেয়, তাহলে এই দুটো দিয়ে দেয়, তাহলে আমাকে এখানে 3 বিটা বসাতে হবে। এখানেও দেখো যদি এই দুটো দিয়ে দেয়, এটা না দেয়, তাহলে আমাকে এটা বসাতে হবে। তাহলে এখানে আমি আলফা অর্থাৎ দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি, এই যদি কোশ্চেন থাকে, তাহলে আমাকে লিখতে হবে আলফা সমান গামা বাই 3। বা আমি এই কথা বলতে পারি দৈর্ঘ্য প্রসারণ 3 গুণ আয়তন প্রসারণ গুণাঙ্কের সমান 3 আলফা সমান গামা। এটা কি ঠিক? ঠিক ভুলে দিয়ে দিল কোশ্চেন। তাহলে এটা কি ঠিক? হ্যাঁ এটা ঠিক। এখান থেকে এটাকে বজ্র গুণন করলে তাই আসে। তাহলে এইভাবে নানা রকম ভাবে এখান থেকে কোশ্চেন আসতে পারে। সেটা ঠিক ভুলে আসতে পারে, সেটা শূন্য স্থান পূরণে আসতে পারে, সেটা কোশ্চেন আকারে আসতে পারে, অনেক রকম ভাবে এইখান থেকে কিন্তু আসতে পারে। যে মূল ফান্ডাটা হচ্ছে এইটা, আমার এইটাকে মনে রাখতে হবে, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এইটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমি কিন্তু অনায়াসে বলে দিই। যেমন দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি? আলফা ইকুয়াল টু বিটা বাই 2, অর্থাৎ 2 আলফা ইকুয়াল টু বিটা, অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক সর্বদা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দ্বিগুণ। এই কথাটা যদি বলে এটা ঠিক না ভুল, আমাকে ঠিক লিখতে হবে। তাহলে এইভাবে নানা রকম ভাবে এটা থেকে আমার কোশ্চেন আসতে পারে। এখন আমি তোমাদের বলছি কোশ্চেন একটা দেখো, একটা কোশ্চেন হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 6 into 12 into 10 to the power minus 6, 12 into 10 to the power minus 6 degree C to the power minus 1। এ কথার অর্থ কি? এ কথার অর্থ কি? এই কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা একটা মডেল কোশ্চেন হিসেবে তুমি ধরে নাও, যেখানে হচ্ছে লোহার জায়গায় তামা, পিতল, যা হোক কোনো ধাতু থাকতে পারে। এই প্রসারণ গুণাঙ্কের মান তাদের সঙ্গে পরিবর্তন হতে পারে, কিন্তু উত্তর একই হবে। ঠিক আছে? অর্থাৎ উত্তরটার সঙ্গে এর কোনো তফাৎ হবে না। যেমন কোন লৌহদণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে অ্যান্সারটা কি হবে না, কোন
লৌহ দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে ওই উষ্ণতা ওই দৈর্ঘ্যের 12 গুণিত 10⁻⁻6 অংশ বৃদ্ধি পাবে ঠিক আছে। তাহলে এই হচ্ছে অ্যান্সার। তাহলে এইখানে লোহার জায়গায় পিতল, তামা, কাঁসা যাই থাকুক, যে কোনো মেটাল থাকতে, আর প্রসারণ গুণাঙ্কের মান যে কিছু হতে পারে, যে কোনো মান হতে পারে। এটা একটা মডেল কোশ্চেন ধরে নিয়ে এই কোশ্চেন থেকে যেভাবেই প্রশ্ন দিক না কেন তার উত্তর কিন্তু স্টাইল এই একই হবে, যে সেই পদার্থটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত অংশ বৃদ্ধি পাবে। ব্যাস, আজকে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।